নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য যে ডেসক্রিপটিভ ম্যাথের সিরিজটি শুরু করেছিলাম তার প্র্যাকটিস সেট 6 নিয়ে এসেছি। ইতিমধ্যেই এই চ্যানেলে আমাদের আরও 5টা প্র্যাকটিস সেট আপলোড হয়েছে। তোমরা সেই সমস্ত প্র্যাকটিস সেটগুলো দেখে তোমাদের প্রিপারেশনকে আরও বেশি শার্প করে নিতে পারো। তাহলে চলো আজকে আমরা আমাদের প্র্যাকটিস সেট 6 শুরু করি। এর আগে একটু কথা বলি যে আমরা এর আগের দিন ঠিক করেছিলাম যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা কিংবা ইংলিশ আমরা এই প্র্যাকটিস সেটগুলো অল্টারনেট ডেতে সেগুলো সলভ করব। আগের দিন যেহেতু প্র্যাকটিস সেট 5 পুরোটা ইংলিশে সলভ করেছি, তাই আজকে আমরা প্র্যাকটিস সেট 6 এটা বাংলাতে করব। ঠিক আছে, বাংলা এবং ইংলিশ উভয় ভার্সানেই তোমরা পরীক্ষা দিতে পারবে, তাই সব ধরনের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি। তাহলে চলো আজকে আমরা প্র্যাকটিস সেট 6 শুরু করি। এই ভিডিওগুলো সাধারণত আমি একটু ডিটেলসেই সলভ করছি। যদি তোমাদের মনে হয় যে এগুলো রাফ সলিউশন, যেমন প্রথম 4টে প্র্যাকটিস সেট করেছিলাম সেগুলো করলেই ভালো হবে, তোমরা জানিও, কিংবা যেভাবে করছি যদি সেভাবেও তোমাদের ঠিক লাগে তাহলে সেটাও জানিও। তোমাদের মতামত জানিও অবশ্যই, সেটা আমাকে আরও বেশি ভালো ভিডিও করার জন্য হেল্প করবে। তাহলে চলো দেখো, দ্য লেন্থ অ্যান্ড ব্রেডথ অফ এ rectangle are made to increase and decrease respectively by 8% and 10%. What is the percentage increase or decrease in its area? অর্থাৎ একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 8% এবং 10% বৃদ্ধি এবং হ্রাস করা হয়। অর্থাৎ 8% বৃদ্ধি করা হয় এবং 10% হ্রাস করা হয়। তাহলে এর ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি বা হ্রাস কত হবে? ঠিক আছে, তাহলে তোমরা যখন প্রথম লিখবে, দেখো লিখবে যে মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ছিল x একক এবং প্রস্থ ছিল সমান y একক। ঠিক আছে, এখন আয়তক্ষেত্রের, এখনটা কেটে দিয়ে তোমরা অতএব করবে। অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কত হবে? তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ xy বর্গ একক। ঠিক আছে, যেহেতু দৈর্ঘ্য x এবং প্রস্থ y ধরেছি, তাহলে ক্ষেত্রফল xy বর্গ একক। এবার লিখবে এখন 8%, 8%টা কি হয়? বৃদ্ধি হয়। 8% বৃদ্ধির পর দৈর্ঘ্য হয় কত হবে? x প্লাস এক্স ইন্টু 8/100। ঠিক আছে, অর্থাৎ এক্স প্লাস এক্স ইন্টু 8%, তাহলে কত হবে দেখো? 4 2 8, 4 25 100। ঠিক আছে, অর্থাৎ 2 এর 25। তাহলে এটাকে যদি আমি লসাগু করি, 25x প্লাস 2x সমান 27x/25। এটা হচ্ছে এই এত একক। মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার। এবং 10% হ্রাসের পর প্রস্থ হয় কত হবে দেখো? প্রথমে প্রস্থ ছিল y, মাইনাস y ইন্টু 10/100 সমান কত হবে দেখো? y মাইনাস y/10। 10 10 100, 0 0 কেটে গেল, 10 10 100, y মাইনাস y/10 সমান হয়ে যাবে কত? 9y/10 একক। ঠিক আছে, 10% হ্রাসের পর দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেল 9y/10 একক। তাহলে দৈর্ঘ্য হলো 27x/25 একক, প্রস্থ হলো 9y/10 একক। অতএব ক্ষেত্রফল হবে সেই দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে 27x/25 ইন্টু 9y/10 একক সমান কত হবে দেখো?
কাটাকাটি যাবে কিছু? কিছু তো যাচ্ছে না। তাহলে 7 9 63, 3 হাতে থাকে 6, 9 2 18 হচ্ছে 24, 243 এক্স ওয়াই, আর এখানে কত হচ্ছে 250। এবার দেখো প্রথমে ছিল এক্স ওয়াই, ঠিক আছে, আর এখন হচ্ছে 243/250 এক্স ওয়াই। তাহলে এর মধ্যে দেখো এখন কত হচ্ছে 243/250, আর আগে ছিল এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে দেখো এই যে 243/250 এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা তো একের থেকে কম। লব যখন হরের থেকে ছোট হবে, ঠিক আছে, লব যখন হরের থেকে ছোট হবে সেই সংখ্যাটা হয়ে যায় একের থেকে কম। কারণ তুমি একে যখনই ভাগ করতে যাবে, দেখো প্রথমেই 250 250 করতে পারবে না, দশমিক দিয়ে প্রথমেই শূন্য দিতে হবে তোমাকে। তা দশমিক দিয়ে যখনই শূন্য দশমিক দিয়ে যখন কোনো সংখ্যা হয় সেটা একের থেকে কম হয়। তাহলে এই যে প্রথমে ছিল এক্স ওয়াই, এখন হয়েছে 243/250 এক্স ওয়াই, এই সংখ্যা অর্থাৎ ক্ষেত্রফল কমে গেছে এখন, ঠিক আছে, অর্থাৎ ক্ষেত্রফলের হ্রাস হয়েছে। অতএব ক্ষেত্রফলের হ্রাস সেটা কত? আচ্ছা এটা নেক্সট পেজে করি। হ্যাঁ, দেখো ক্ষেত্রফলের হ্রাস এটা কত না এক্স ওয়াই মাইনাস 243/250 এক্স ওয়াই, ঠিক আছে। তুমি যদি এক্স ওয়াই এখান থেকে কমন নিয়ে নাও, দেখো কত হবে 1 মাইনাস 243/250 সমান কত? তাহলে এক্স ওয়াই ইন্টু দেখো 7, 250 মাইনাস 243, 7/250, এটা হয়ে যাবে ক্ষেত্রফলের হ্রাস এত বর্গ একক। এগুলো তো সবই বর্গ একক লিখে দেবে, বর্গ একক, ঠিক আছে। এবার দেখো আগে ক্ষেত্রফল কত ছিল, তাহলে আমরা এবার ক্ষেত্রফলের শতকরা হ্রাস বের করব, ঠিক আছে। পার্সেন্টেজ হ্রাস, পার্সেন্টেজ হ্রাস বা শতকরা হ্রাস সবসময় আগে যেটা ছিল তার রেসপেক্টে হয়, আর যেটা যার রেসপেক্টে হয় সেটা সবসময় নিচে বসে। তাহলে দেখো যার রেসপেক্ট হয় তার সেটা নিচে বসে। তাহলে প্রথমে আগে ছিল কত এক্স ওয়াই, এখন হচ্ছে কত এক্স ওয়াই ইন্টু 7/250, ঠিক আছে, গণিত 100। যেহেতু পার্সেন্টেজ হ্রাস বের করছি তাই 100 দিয়ে গুণ। তাহলে দেখো এক্স ওয়াই কেটে গেল, সমান কত 7/250 ইন্টু 100, 25 4 100, 25 10 250, 2 2 4, 2 5 10, সমান 14/5%, সমান কত পার্সেন্ট না 5 2 10, 4 নামলো 5 8 40, 2.8%, ঠিক আছে। অর্থাৎ অতএব ক্ষেত্রফলের হ্রাস সমান হচ্ছে 2.8%। বুঝতে পেরেছো? এই অঙ্কটা হয়ে গেল। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো নেক্সট অঙ্কে চলে যাই, দেখো কি বলছে। An article is marked at a price which is 1.2 times its cost price. After allowing a certain discount on the marked price, the profit reduces to 10%. The discount percent is, অর্থাৎ একটি জিনিসপত্রের মূল্য তার ক্রয় মূল্যের, এটা জিনিসপত্রের মূল্য বলতে এটা আছে চিহ্নিত মূল্য, ঠিক আছে, এটা হবে চিহ্নিত মূল্য। একটি জিনিসের চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্যের 1.2 গুণ। চিহ্নিত মূল্যের উপর একটি নির্দিষ্ট ছাড় দেওয়ার পর লাভ 10% কমে যায়, ছাড়ের শতাংশ কত এটা বের করতে বলেছে। তাহলে প্রথমে লিখবে মনে করি ক্রয় মূল্য সমান 100 টাকা, ঠিক আছে, মনে করি ক্রয় মূল্য সমান 100 টাকা। এখন দেখো যেহেতু বলেছে মার্কড প্রাইস হুইচ ইজ 1.2 টাইমস অফ ইটস কস্ট প্রাইস, অর্থাৎ এবার কি লিখবো, এবার এখানে লিখে দিতে হবে। অতএব চিহ্নিত চিহ্নিত মূল্য সমান কত হবে 100 ইন্টু 1.2,
সমান কত হবে? 120 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে চিহ্নিত মূল্য। এবার কি বলছে দেখো, যে চিহ্নিত মূল্যের উপর একটি নির্দিষ্ট ছাড় দেওয়ার পর লাভ 10% কমে যায়। আচ্ছা এখন দেখো, যদি চিহ্নিত মূল্যেই জিনিসটি বিক্রি করা হয়, যদি চিহ্নিত মূল্যে জিনিসটি বিক্রি করা হয়, তাহলে লাভ কত হবে? তাহলে লাভ সমান হচ্ছে 120 মাইনাস 100 সমান হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে চিহ্নিত মূল্যে যদি বিক্রি করি। ঠিক আছে, কিন্তু কি বলছে, আফটার অ্যালাউইং সার্টেন ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস দ্য প্রফিট রিডিউসেস টু 10%। আচ্ছা যদি চিহ্নিত মূল্যে বিক্রি করতাম তাহলে লাভ কত হলো? 20 টাকা। অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য, লাভ হচ্ছে 20 টাকা, অর্থাৎ তখন 20% লাভ হতো কিন্তু যদি চিহ্নিত মূল্যেই বিক্রি করতাম। ঠিক আছে, লাভ আর ক্ষতি তো সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে হয়। তাহলে দেখো 20 টাকা লাভ হচ্ছে 100 টাকার সাপেক্ষে, অর্থাৎ 20/100 ইন্টু 100, তার মানে 20/100 যদি করি তাহলে সেটা হবে 5, 5 ইন্টু 100 মানে 1/5 ইন্টু 100 মানে 20%। বুঝতে পেরেছো? এইভাবে হলো। এবার বলছে যদি একটা ডিসকাউন্ট দিই তাহলে 10% লাভ কমে যাবে, দ্য প্রফিট রিডিউসেস টু 10%, অর্থাৎ লাভ তখন হবে 10%। এবার দেখো এটাকে ঘুরিয়ে লিখছি, যদি 10% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। যেহেতু 100 টাকা ক্রয় মূল্য, 10% লাভ হলে নিশ্চয়ই বিক্রয় মূল্য 110 টাকা। এবারে দেখো এই যে 110 টাকা বিক্রয় মূল্য, এটা হচ্ছে যেটা চিহ্নিত মূল্য সেখান থেকে একটা ছাড় দেওয়ার পরে। ঠিক আছে, চিহ্নিত মূল্য ছিল 120 টাকা, একটা নির্দিষ্ট ছাড় দিয়েছি, সেটা হয়েছে বিক্রয় মূল্য তখন হচ্ছে 110 টাকা, অর্থাৎ 10 টাকা ছাড় দিয়েছি। বুঝতে পেরেছো? তাহলে লিখবো, অতএব ছাড় বা ডিসকাউন্ট যেটা দেওয়া হয়েছে আর কি, ছাড় দেওয়া হয়েছে সমান কত? 120 মাইনাস 110, এত টাকা সমান কত? 10 টাকা। ঠিক আছে, ছাড় দেওয়া হচ্ছে 10 টাকা, অতএব শতকরা ছাড়, ঠিক আছে, বা পার্সেন্টেজ ডিসকাউন্ট, তোমরা যদি বাংলায় লেখো তখন শুধুমাত্র শতকরা ছাড় কথাটা লিখবে। পার্সেন্টেজ ডিসকাউন্ট কত? মোট মানে ডিসকাউন্ট কত হচ্ছে? 10 টাকা ছাড় দেওয়া হয়েছে। কার সাপেক্ষে? না এই 120টার সাপেক্ষে। প্রথমে ছিল 120 টাকা, বুঝতে পেরেছো? আর পার্সেন্টেজ ছাড় বলে ওই জন্য 100 গুণ করলাম। তাহলে দেখো 10, 12, 120, আর 12/100 মানে 2, 4 3 12, 4 5 100। ঠিক আছে, তাহলে 3 8 24, 3 8 24, 1 নামলো, 8 পূর্ণ 1 3%। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ ডিসকাউন্ট কত হলো বা শতকরা ছাড় কত হলো? 8 পূর্ণ 1 3%, এটা হলো পার্সেন্টেজ ডিসকাউন্ট। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো কি বলছে, যে কালিটা একটু চেঞ্জ করি। দেখো কি বলছে, কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম ফর 2 ইয়ার্স ইজ 4180। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ডিং অ্যানুয়ালি, যখন বার্ষিক চক্রবৃদ্ধি। যদি সুদের হার বার্ষিক 20% হয় তাহলে হোয়াট ইজ দ্য সাম? আচ্ছা এটা যোগফল হবে না, এটা হবে আসল কত, আসল কত। ঠিক আছে, হোয়াট ইজ দ্য সাম, এটা একদম সহজ। তাহলে দেখো এখানে কি লিখবে তোমরা? প্রথমে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি মানে সুদ প্লাস আসল, সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n মাইনাস পি। ঠিক আছে, এবারে এখানে তোমাদেরকে এই টার্মগুলোর পরিচিতি দিতে হবে, যেখানে পি হচ্ছে আসল,
আর সুদের হার, সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট এন টাইম। ঠিক আছে, এবার দেখো এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই সমান কত বলেছে। আচ্ছা, এটা সমূল চক্রবৃদ্ধি সমান হবে না, এটা হবে তোমার চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। এটা সমান হচ্ছে মাইনাস পি, পি ইন্টু 1+r/100 এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদটা। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট সমান কত বলেছে না 4180 এই টাকাটা। টাইম পিরিয়ড এন সমান হচ্ছে 2, আর আর হচ্ছে বা রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে কত না 20%। ঠিক আছে, এবার তোমাদেরকে পিটা চেয়েছে, পি। তাহলে দেখো এখানে আমরা কি লিখব, অতএব অ্যাকর্ডিং টু প্রশ্ন বা প্রশ্ন শর্তে এরকম লিখতে পারি, শর্তে 4180 সমান পি ইন্টু 1+20/100 টু দি পাওয়ার 2 মাইনাস পি। দেখো পি যদি কমন নিয়ে নিয়ে ক্ষেত্রে 1+20/100 মানে 1/5। ঠিক আছে, 1/5 তার স্কোয়ার, 1/5 তার স্কোয়ার। দেখো -1 এটা হয়ে যাবে সমান কত, দেখো 1/5 + 1 মানে হয়ে যাবে 6/5, 6/5 তার স্কোয়ার মানে হচ্ছে 36/25 -1 পি ইন্টু এটা হয়ে যাবে পি ইন্টু, তাহলে পি সমান পি ইন্টু, দেখো 25 যদি লসাগু করি তাহলে 36 - 25 মানে 9/25, 9/25। ঠিক আছে, অতএব পি সমান 4180 মাইনাস 9/25টা ওইখানে গিয়ে উল্টে যাবে অর্থাৎ 25/9। ঠিক আছে, কাটাকাটি যাবে, দেখো 9×4 = 36, 5 নামলো। কিছু কি ভুল হলো? 36/25 -1 সমান 9/25। ঠিক আছে, 25/9 হলো। তো দেখো 9×4 = 36, 5 নামলো 58, 6×9 = 54, 4 নামলো, আবার হয়ে গেল। দেখো 9×4 = 36, 5 নামলো, 9×6 = 54, 2 নামলো না 4 হবে, 9×6 = 54, আবার না এটা হবে 9×4 = 36, 464.4। ঠিক আছে, ,464.4। এবার দেখো এটা কিভাবে করতে পারি। ,4180 36/25 -1 9/25।
আচ্ছা, এটা তো ভুল করলাম। এখানে দেখো, এটা হবে 25, এটা 9 হবে না, এটা 11 হবে। 11, ঠিক আছে, এটা হবে 11। 11/25, ঠিক আছে। তাহলে পি হবে কত? 4180 ইন্টু 25/11। তাহলে 11×3 = 33, আর এটা 8, 11×8 = 88, 0। তাহলে 25-এ 0 0, 25-8-এ 25-8-এ 200, 0 হাতে থেকে 20, 25-3-এ 75, আর 20 হচ্ছে 95। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের প্রিন্সিপাল বা আসল। তাহলে সাম সমান হচ্ছে, বা আসল সমান হচ্ছে 9500। ঠিক আছে, এখানে একটা ক্যালকুলেশনে ভুল হয়েছিল বলে অঙ্কটা এরকম লাগছিল। তাহলে এটা হলো 9500। সরি এই ভুলটার জন্য। নেক্সট দেখো, আমরা চলে যাই। 80% and 90% pure acid solution are mixed to obtain 20 liters of 87% pure acid solution. Find the quantity of 80% pure solution taken to form the mixture. ঠিক আছে, অর্থাৎ 80% এবং 90% বিশুদ্ধ অ্যাসিড দ্রবণ মিশ্রিত করায় 20 লিটার 87% বিশুদ্ধ অ্যাসিড দ্রবণ তৈরি করা যায়। মিশ্রণটি তৈরি করতে 80% বিশুদ্ধ অ্যাসিড দ্রবণের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, এটা অ্যালিগেশনের নিয়মে খুব মানে কম সময়েই করে দেওয়া যায়, কিন্তু যেহেতু আমরা ডেসক্রিপটিভ প্রসেসে করছি, তাই তো অ্যালিগেশনের নিয়মে তো করা যাবে না, তাই আমরা এটা একটু ডেসক্রিপটিভ প্রসেসই করব। ঠিক আছে, দেখো কি বলছে অঙ্কটা, প্রথমে একটু বোঝার চেষ্টা করো যে 80% একটা অ্যাসিড সলিউশন আছে 80% স্ট্রেংথের। 80% স্ট্রেংথের সলিউশন মানে কি? অর্থাৎ 80, যদি 100 লিটার সলিউশন থাকে তার মধ্যে 80 লিটার আছে অ্যাসিড এবং 20 লিটার আছে জল। ঠিক আছে, আর 90% একটা সলিউশন আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে 90% অ্যাসিড, 90 লিটার অ্যাসিড, 10 লিটার হচ্ছে জল। তাহলে 80% অ্যাসিড সলিউশন আর 90% অ্যাসিড সলিউশন দুটোকে মিক্সড করে একটা সলিউশন প্রস্তুত করা হয়েছে, যেটা হচ্ছে 87%, যার হচ্ছে সলিউশন স্ট্রেংথ। ঠিক আছে, এবং এই মিশ্রণটা হচ্ছে 20 লিটার, 20 লিটারের মিশ্রণ। এখন বলছে যে এই 80% সলিউশনটা থেকে কত নেওয়া হয়েছিল। ঠিক আছে, এই দুটো মিশ্রণ থেকেই তো নেওয়া হয়েছে। তো 80% যে স্ট্রেংথ যে অ্যাসিডটার, সেটা থেকে কত লিটার মিশ্রণ নেওয়া হয়েছিল, যাতে করে এই 87% মিশ্রণটা আমাদের প্রস্তুত হয়েছে। এখন দেখো আমরা লিখি যে মনে করি এক্স লিটার 80% 80% দ্রবণ এবং ওয়াই লিটার 90% দ্রবণ নেওয়া হয়েছে। ঠিক আছে, 80% এক্স লিটার 80% দ্রবণ এবং ওয়াই লিটার 90% দ্রবণ নেওয়া হয়েছে। এখন দেখো, তাহলে দেখো একবারে শর্তে লিখি এটা। ঠিক আছে, শর্তে এই এক্স লিটার 80% দ্রবণ এর মধ্যে, ঠিক আছে, এক্স লিটার 80% দ্রবণ নেওয়া হয়েছে, অর্থাৎ 80% অ্যাসিড আছে। ঠিক আছে, অ্যাসিড আছে 80%, এক্স ইন্টু 80/100। আর ওয়াই লিটার কি নেওয়া হয়েছে? 90% দ্রবণ, অর্থাৎ অ্যাসিড আছে কত? 90/100। শুধু অ্যাসিডের পরিমাণটা আমরা ধরছি। এটা সমান কি? এই 80%, 87% দ্রবণ। ঠিক আছে, এটা সমান হচ্ছে 87% দ্রবণ সমান হচ্ছে 80/100। আর এর কতটা আছে? 20 লিটার। অর্থাৎ 80% দ্রবণ নিয়েছি এক্স লিটার, 90% দ্রবণ নিয়েছি ওয়াই লিটার,
আর এই দুটো মিক্সড আপ করেই তো 87% তৈরি হয়েছে, এবং সেটা হয়েছে 20 লিটার। ঠিক আছে, দেখো তাহলে এবারে এটাকে আমরা কি লিখতে পারি, 80/100টাকে কি লিখতে পারি 0.80x, আর এটাকে কি লিখতে পারি 0.90y, আর এটাকে কি লিখতে পারি দেখো 0.87 ইন্টু 2 বা 20। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 1 নম্বর। আর দেখো এখানে এই এক্স লিটার আর ওয়াই লিটার মিলেই তো 20% তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত না 20। ঠিক আছে, এই দুটো মিলিয়ে 20 লিটার মিশ্রণ তৈরি হয়েছে, তাহলে এটাকে দিলাম আমরা 2 নম্বর। বুঝতে পেরেছো? এবার দেখো আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে কি লিখবো, এখন 1 নম্বর সমীকরণে 2 নম্বর থেকে x এর মান বসিয়ে পাই। ঠিক আছে, 1 নম্বর সমীকরণে 2 নম্বর থেকে x এর মান বসিয়ে পাই। দেখো 2 নম্বর সমীকরণে x এর মান কত ছিল 80 মাইনাস এক্স, বুঝতে পারো 20 মাইনাস এক্স। 2 নম্বর থেকে আমরা x এর মান কত পেয়েছিলাম, x প্লাস ওয়াই সমান পেয়েছিলাম 20, তাহলে x বা ওয়াই সমান কত পাবো 20 মাইনাস এক্স, বা x সমান কত পাবো 20 মাইনাস ওয়াই। ঠিক আছে, এই দুটো মানই এখানে বসাবো। প্রথমে কত ছিল 0.80 ইন্টু এক্স প্লাস 0.90 ইন্টু এই ওয়াই এর জায়গায় এক্স এর মানটা বসাচ্ছি 20 মাইনাস এক্স। বুঝতে পেরেছো? সমান কেন 20 মাইনাস এক্স বসালাম, কারণ এখানে আমাদের চেয়েছে কি যে কোয়ান্টিটি ইন লিটার্স অফ 80% পিওর অ্যাসিড সলিউশন, অর্থাৎ এই এক্স এর মানটাই চেয়েছে যে কত 80%-এর যে দ্রবণটা সেটা কতটা নেওয়া হয়েছিল লিটারে, সেটাই আমরা ধরেছি যে এক্স লিটার, তাই এক্স এর মানটা কি এখানে রাখলাম। ঠিক আছে, সে কারণে এক্স এরটাই এখানে রাখলাম ওয়াইটাকে এলিমিনেট করে। আর এখানে কত ছিল 0.87 ইন্টু 20। এবার দেখো 0.80x প্লাস 0.90 ইন্টু 20 প্লাস, বা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এটা, তাহলে এখানে কি লিখতে পারবো 0.90 ইন্টু এক্স মাইনাস দিয়ে। ঠিক আছে, আর এটা কত হবে 2 সাথে 14, 4 হাতে থেকে 1, বা এরকম এটাকে রেখে দিই। ঠিক আছে, এটাকে এইভাবেই রেখে দিলাম। যে 0.87 ইন্টু 20। এবার দেখো এই যে 0.80x আর 0.90x, এটাকে যদি আমরা বিয়োগ করি এক্সকে কমন নিয়ে, আচ্ছা তোমাদেরকে এটা দেখিয়ে দিয়ে দেখো 0.80 মাইনাস 0.90, এটা 0 লিখে দিলাম, সমান এখানেও কি লিখবো 20 যদি কমন নিই 0.87 মাইনাস 0.90। এবার দেখো এক্স ইন্টু কত হবে এটা 0.80 মাইনাস 0.90, তাহলে মাইনাস অফ 0.10, আর এটা কত হবে 20 ইন্টু মাইনাস অফ 13, 87 আর 90, তার মানে হয়ে যাবে 0.03। ঠিক আছে, মাইনাস অফ 0.03। এবার দেখো তাহলে এক্স সমান কত 20, মাইনাস মাইনাসে কেটে যাবে দুটোই, 20 ইন্টু 0.03 বাই 0.10, দুটো দশমিক উঠে গেল, তাহলে হয়ে যাবে 3-10, আর এই 10 আর 2 হয়ে গেল 20, তাহলে 2 3 হয়ে গেল 6, তাহলে এক্স এর মান হয়ে গেল 6। ঠিক আছে, এবার উত্তর লিখবে, এখানে লিখবো অতএব এক্স সমান 6, অতএব 80% দ্রবণটি থেকে 6 লিটার নিয়ে
87% দ্রবণটি প্রস্তুত করা হয়েছিল। ঠিক আছে, 80% দ্রবণটি থেকে 6 লিটার নিয়ে 87% দ্রবণটি প্রস্তুত করা হয়েছিল। নেক্সট দেখো, A alone can do 1/10 part of a work in 8 hours. B alone can do 1/5 part of same work in 4 hours. অর্থাৎ এ একা একটি কাজের 1/10 8 ঘন্টায় করতে পারে, বি একা একই কাজের 1/5 4 ঘন্টায় সম্পন্ন করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে একই কাজের 9/16 সম্পন্ন করতে তাদের কত ঘন্টা সময় লাগবে? তাহলে কিভাবে লিখবো দেখো, এ 8 ঘন্টায় করে সমান 1/10। ঠিক আছে, তাহলে এ 1 ঘন্টায় কত করে? আরো কম করবে, তাই 1/10 ইন্টু 1/8, অর্থাৎ এই 8টা ভাগ হয়ে যাবে। যদি গুণ হতো বা শুধু এক, দেখো কিরকম হতো এটা, যদি আমরা 1/10 আমরা যেভাবে ঐকিক নিয়ম করে এসেছি, যদি এটাকে 1/10/8 এইরকম লিখে দিতাম, সেটা কিন্তু এই 8টা উপরে চলে যেত, বুঝতে পেরেছো? অর্থাৎ 1/10 ইন্টু 8 এরকম হয়ে যেত। তাহলে সেক্ষেত্রে গুণ হয়ে গেলে এই এই যে সংখ্যাটা আছে 1/10 থেকে 8/10টা কিন্তু বড়। অর্থাৎ কোনো একটা কেক ধরো 10টা ভাগে ভাগ করা হয়েছে, তোমাকে একটা পার্ট দেওয়া হয়েছে, তোমার বোনকে 8টা পার্ট দেওয়া হয়েছে, তাহলে কে বেশি পেয়েছে? নিশ্চয়ই তোমার বোন পেয়েছে। তাহলে এই 1/10 থেকে কিন্তু 8/10 সংখ্যাটা বেশি, বুঝতে পেরেছো? তাই সেই বেশি যাতে না হয়ে যায় সেই কারণে এইভাবে বাই করা যাবে না, এটাকে জাস্ট গুণ করা হবে 1/8 দিয়ে। 1/10 ইন্টু 1/8, এটা সমান কত হবে? 1/80। ঠিক আছে, 1/10 বাই 1/8 এই কারণে হচ্ছে না, তোমরা যেভাবে ঐকিক নিয়ম করে এসেছো সেটা হবে না কিন্তু, যেহেতু সংখ্যাটা তাহলে বেশি হয়ে যেত যদি। কিন্তু 1 ঘন্টায় তো বেশি কাজ কেউ করতে পারে না, 1 ঘন্টায় কমই করবে, তাই 1/10 সঙ্গেই 1/8টা গুণ হলো। তাহলে এ 1 ঘন্টায় করছে 1/80। এবার দেখো বি, বি কত করে না, বি 4 ঘন্টায় 4 ঘন্টায় করে হচ্ছে কত? 1/5। ঠিক আছে, 1/5। আর বি তাহলে 1 ঘন্টায় কত করবে? সেম ওই রকমই, 1/5 ইন্টু 1/4 সমান হচ্ছে 1/20। ঠিক আছে, 1/20, এটা হচ্ছে বি করে 1 ঘন্টায়। এবার দেখো, তাহলে এ প্লাস বি, অর্থাৎ এ ও বি একসঙ্গে 1 ঘন্টায় কত করবে? 1 ঘন্টায় করে এ আর বি একসঙ্গে কত করবে না, 1/80 প্লাস 1/20 এই অংশ, সেটা কত হবে? 80 যদি করি তাহলে 1 প্লাস 4, অর্থাৎ 5/80 সমান হচ্ছে 1/16। এটা হচ্ছে এ প্লাস বি 1 ঘন্টায় করে, বুঝতে পেরেছো? এবার আমরা কি বের করবো যে 1/16 করে 1 ঘন্টায়, 9/16 কত করে? এটাই তো চেয়েছে যে ইফ দে ওয়ার্ক টুগেদার দেন হাউ মেনি আওয়ার্স উইল দে টেক টু কমপ্লিট 9/16 পার্ট অফ দ্য সেম ওয়ার্ক। তাহলে দেখো এরকম লিখে দিলাম। এখন এ প্লাস বি, অর্থাৎ এ বি একসঙ্গে 1/16 কাজ করে 1 ঘন্টায়, 1 অংশ কাজ করে, 1 অংশ করতে তো আরো বেশি সময় লাগবে, তাহলে 1 ইন্টু দেখো 1 ইন্টু 16 ঘন্টায়, তার মানে 1/1/16 করলাম, সে কারণে এটা 16 হয়ে গেল। 16 ঘন্টা লাগে এক মানে 1 অংশ পুরোটা করতে।
আর আমাদের কত চেয়েছে, 9/16 অংশ। 9/16 অংশ কাজ করে, তাহলে কত দেখো, 16 ইন্টু 9/16 ঘন্টায় সমান কত না 9 ঘন্টায়। ঠিক আছে, এটাই আমাদের উত্তর, যে a+b 9/16 অংশ কাজ কতক্ষণে করতে পারবে। নেক্সট দেখো, if Raman drives his bike at a speed of 24 km/h, he reaches his office 5 minutes late. If he drives at a speed of 30 km/h, he reaches his office 4 minutes early. How much time will he take to reach his office at a speed of 27 km/h? তাহলে দেখো, এখানে ধরো বাড়ি, রমনের বাড়ি, আর এটা ধরো অফিস। ঠিক আছে, রমন বলছে যে যদি 24 km/h বেগে চালাই তাহলে অফিস পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, অর্থাৎ যে টাইমটা লাগার কথা তার 5 মিনিট বেশি লাগছে যদি 24 কিমি/আওয়ার বেগে যায়। আর যদি 30 km/h বেগে যায় সেক্ষেত্রে কি বলছে না 4 মিনিট আগে পৌঁছে যায়। ঠিক আছে, 4 মিনিট আগে পৌঁছে যায়। তাহলে দেখো, যদি এটা ঠিক টাইম হতো তাহলে তখন 4 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। এখানে যদি 30 কিমি/আওয়ার বেগে যায় 4 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, যদি 24 কিমি/আওয়ার বেগে পৌঁছায় তাহলে 5 মিনিট লেট হচ্ছে। তাহলে এই লেট আর মানে আগে পৌঁছানো মিলিয়ে মোট কতটা সময়, 9 মিনিট। বুঝতে পেরেছো, এই মোট সময়টা তো 9 মিনিট। যদি সে ঠিক টাইমে না বেরিয়ে 24 কিমি আর 30 কিমি বেগে চালাতে শুরু করে তাহলে মোট গ্যাপটা কত হচ্ছে, 9 মিনিটের। ঠিক আছে, এখন দেখো এই প্রথম এইটুকু নিয়ে আমরা আলোচনা করবো, 30 হি রিচেস হিজ অফিস 4 মিনিটস আর্লি, এটা নিয়ে আলোচনা করি। আমরা জানি না তার অফিস থেকে বাড়ির দূরত্ব কতটা। ঠিক আছে, এটা আমরা জানি না। তাহলে দেখো, প্রথমে লিখি, ধরি রমন x কিমি যাত্রা করে। ঠিক আছে, মনে করি x কিমি যাত্রা করে। এবার দেখো, তোমরা সেই চিরচেনা ফর্মুলা জানো, v সমান কি d/t, অর্থাৎ বেগ সমান ডিস্টেন্স বাই টাইম। বুঝতে পেরেছো, তাহলে আমরা টাইম সমান কি বলতে পারি, টাইম সমান কি বলতে পারি, v/d বলতে পারি। ঠিক আছে, এবার দেখো, এই যে x কিমি যাত্রা করছে রমন, সেক্ষেত্রে 24 কিমি/আওয়ার বেগে যদি যাই, ঠিক আছে, অর্থাৎ t সমান v/d না, এটা হবে d/v, অর্থাৎ যখন, এবার দেখো শর্তে লিখে দিচ্ছি একবারে, শর্তে যখন ধরো এটা তো d, আর যখন 24 কিমি বেগে যাত্রা করছে তখন বেশি সময় লাগছে 5 মিনিট। ঠিক আছে, 5 মিনিট বেশি সময় লাগছে, মাইনাস x/30। ঠিক আছে, অর্থাৎ মাইনাস x/30, x/24 হলো আর x/30, এই দুটো মিলিয়ে কত, এই দুটো মিলিয়ে হচ্ছে আমাদের এই 9 মিনিট। এই যে বললাম দুটো সময়ের গ্যাপ 9 মিনিট, একটাতে যাচ্ছে কত 5 মিনিট বেশি, একটাতে যাচ্ছে 4 মিনিট আর্লি, অর্থাৎ এই দুটো টাইম, অর্থাৎ এটা যদি t1 হয় আর এটা যদি t2 হয়, এই দুটো টাইমের গ্যাপ হচ্ছে 9 মিনিট। বুঝতে পেরেছো, এবারে এখানে তো কিলোমিটার/আওয়ার বেগে আছে, x/24 x/30, তাই আমরা এটাকেও মিনিটটাকে করে নেবো ঘন্টাতে, তাহলে 9/60 করলাম। ঠিক আছে, তাহলে দেখো x/24 মাইনাস x/30 সমান কত, 3 তিরিকে 9, 3 20 60, 3/20। ওকে, বা x যদি কমন নিয়ে নিই তাহলে 1/24 মাইনাস 1/30 সমান হচ্ছে 3/20। নেক্সট পেজে চলে যায়, দেখো তাহলে x সমান, বা যদি এক্সটাকে এখনো রেখে দিই, 24 আর 30-এর লসাগু কত হবে, 120। ঠিক আছে, 5 24-এ 120, 5 হয়ে গেল এখানে, আর যেহেতু এখানে 30 আছে 4, আর এখানে কত আছে আমার 3/20, বা x সমান কত 3/20 ইন্টু 120/1। ঠিক আছে, 20 6 120 সমান হচ্ছে 18 কিলোমিটার। যেহেতু এক্সট্রা ডিস্টেন্স ধরেছি তাহলে এটা হয়ে গেল
18 কিলোমিটার, অর্থাৎ তার যে যাত্রাপথের দূরত্ব সেটা হয়ে যাচ্ছে 18 কিলোমিটার। এবার প্রশ্ন কি বলেছে দেখো, প্রশ্ন বলেছে যে যদি সে 27 কিলোমিটার/আওয়ার বেগে চলতো তাহলে সে কখন বা অফিস পৌঁছাতে তার কতটা দেরি সময় লাগতো, এটা চেয়েছে। হাউ মাচ টাইম উইল হি টেক টু রিচ হিজ অফিস অ্যাট এ স্পিড অফ 27 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এখন দেখো যদি সে 27 কিমি/আওয়ার বেগে চলতো তার অফিস পৌঁছাতে সময় লাগতো সমান, তোমরা দেখেই এসেছো টি সমান কি না ডি/ভি। ঠিক আছে, তাহলে ডি কত 18 কিলোমিটার আর ভি কত 27 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে এখানে কিলোমিটার আর কিলোমিটার/আওয়ারের মধ্যে কিলোমিটার কিলোমিটার কেটে গেল, আওয়ার রয়ে গেল। 6 3 বা 3 6 18, 3 9 27, 3 2 6, 3 3 9 সমান হচ্ছে 2 3 আওয়ার। এটাকে যদি মিনিট করে নিই, 2 3 ইন্টু 60, তাহলে 3 20 6, 3 20 60, তাহলে 40 মিনিট। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে তার 40 মিনিট সময় লাগবে। ঠিক আছে, যদি সে 27 কিলোমিটার/আওয়ার বেগে যায় তাহলে তার 40 মিনিট সময় লাগবে। নেক্সট অঙ্ক দেখো, ট্রেন এ রানিং অ্যাট 81 কিলোমিটার/আওয়ার টেক্স 72 সেকেন্ড টু ওভারটেক ট্রেন বি। ঠিক আছে, when both the trains are running in the same direction but it takes 36 seconds to cross each other if the trains are running in the opposite direction, if the length of train B is 600 meters then find the length of train A। অর্থাৎ দুটো ট্রেন, একটা 81 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, সেটা 72 সেকেন্ডে ট্রেন বি কে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে দেখো একটা হচ্ছে ট্রেন এ, একটা হচ্ছে ট্রেন বি। ট্রেন এ 81 কিমি/আওয়ার বেগে চলছে এবং 72 সেকেন্ডে ট্রেন বি কে অতিক্রম করে যখন ট্রেন এ আর বি উভয়ই সেম ডিরেকশনে চলে। ঠিক আছে, তাহলে দেখো যখন সেম ডিরেকশনে চলে তখন তো গতিবেগগুলোর বিয়োগ হয়, তোমরা জানো। আর 36 সেকেন্ড লাগে কখন, যখন তারা অপোজিট ডিরেকশনে চলে। ঠিক আছে, অর্থাৎ এ ধরো এদিকে যাচ্ছে আর বি এদিকে যাচ্ছে, তখন 36 সেকেন্ড সময় লাগে পরস্পরকে অতিক্রম করতে। ঠিক আছে, তখন 36 সেকেন্ড সময় লাগে পরস্পরকে অতিক্রম করতে। এখন দেখো তবে দেখো আমরা কিভাবে লিখবো, দেখো মনে করি প্রথম ট্রেনটির দৈর্ঘ্য সমান হচ্ছে x মিটার। ঠিক আছে, বা x কিলোমিটার লিখি, x কিমি, এবং দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য সমান হচ্ছে y কিলোমিটার। ঠিক আছে, একটা ধরেছি x কিলোমিটার আর একটা ধরেছি y কিলোমিটার। এবারে দেখো, আচ্ছা এগুলোকে কিমি না ধরে এগুলোকে মিটারই ধরছি, যেহেতু এখানে 600 মিটার আছে এবং সেকেন্ডে দেওয়া আছে, তাহলে এইগুলোকে মিটার/সেকেন্ড করে নেব। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা মিটারই ধরছি। এটা হচ্ছে x মিটার আর এটা হচ্ছে y মিটার।
এবার দেখো, যখন এ আর বি পরস্পরকে অতিক্রম করছে, তার মানে কি, যখন বোথ দ্য ট্রেনস রানিং সেম ডিরেকশন, এবং একে অপরকে অতিক্রম করা মানে উভয় ট্রেনই তার উভয় গতিপথকে অতিক্রম করছে, ঠিক আছে, উভয় ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। ধরো এই একটা ট্রেনকে অতিক্রম করছে, মানে এই ট্রেনটা এরও পুরো দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে, সঙ্গে নিজের দৈর্ঘ্যটাকেও পুরোটা অতিক্রম করবে, তারপরেই কিন্তু অতিক্রম করা হয়। অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব সমান কত, এক্স প্লাস ওয়াই মিটার। ঠিক আছে, এটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব দুটো ট্রেনের ক্ষেত্রেই। এবার আমরা কি দেখেছি যে ভি সমান হচ্ছে ডি বাই টি। ওকে, তাহলে টি সমান কি, ডি বাই ভি, এটা বারবার দেখেছি। তাহলে শর্তে আমরা কি লিখবো দেখো, শর্তে টি সমান ডি বাই ভি, তাহলে শর্তে আমরা একে একে লিখি এগুলো, দেখো স্টেপ জাম্প না করে একে একে লিখবো। প্রথম ট্রেনের ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই দূরত্ব অতিক্রম করছে কত, 81 কিলোমিটার পার আওয়ার। এই 81 কিলোমিটার পার আওয়ার সমান কত, 81 ইন্টু 5/18, অর্থাৎ কিলোমিটারকে যদি মিটারে করি 1000 দিয়ে গুণ, আওয়ারকে যদি সেকেন্ডে করি 3600 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে 1000 আর 3600 কেটে যাবে। ঠিক আছে, 20 দিয়ে কাটবে, 20 5 200 দিয়ে, 20 200 500, 200 5 1000 আর হচ্ছে 218 3600। ঠিক আছে, তো দেখো 9 2 18, 9 5 এই 9 9 81, অর্থাৎ 45/2 মিটার পার সেকেন্ড সমান হচ্ছে 22.5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগ। এবারে প্রথম ট্রেনটা যখন ও অতিক্রম করছে, তখন ডিস্টেন্স কত, এক্স প্লাস ওয়াই বাই এই যে ভি, ভি কত 22.5। আর দ্বিতীয় ট্রেনের যে গতিবেগ সেটা তো আমরা জানি না, দ্বিতীয় ট্রেনের গতিবেগ ধরে নিচ্ছি ভি বি সমান কত, না এই টাইমটা কত, এটা আমাদের দেওয়া আছে কত, 72 সেকেন্ড। ঠিক আছে, দেখো যখন প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনটাকে অতিক্রম করছে, এবং সেটা হচ্ছে কত, আচ্ছা এটা মাইনাস হবে যখন যখন প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনটাকে অতিক্রম করছে, তখন এটা হয়ে যাবে মোট দূরত্ব এক্স প্লাস ওয়াই, আর যে গতিবেগ সেটা তো বিয়োগ হবে যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল 72। এটা এক নম্বর। আর দু নম্বর কত, যখন প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনটাকে অতিক্রম করছে উল্টো দিক থেকে, অর্থাৎ যখন এই কেসটা, অর্থাৎ বিপরীত দিক থেকে যখন অতিক্রম করছে, তখন এটা হবে মোট দূরত্ব বাই গতিবেগটা কি হবে, দেখো গতিবেগটা বিয়োগ যোগ হয়ে যাবে যেহেতু তারা বিপরীত দিক থেকে অতিক্রম করছে। এটা কত সময় লেগেছে, এটা তো সময় অ্যাকচুয়ালি ডিস্টেন্স বাই বেগ, বুঝতে পেরেছো? এই যে আমরা এখানে লিখেছি না টি বাই টি সমান ডি বাই ভি, এই ডিটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, দুটো ক্ষেত্রেই ট্রেনটা পরস্পরের দূরত্বকে অতিক্রম করবে, এবং এই যে ভিটা যখন একই দিক থেকে অতিক্রম করছে তখন হয় মাইনাস, যখন বিপরীত দিক থেকে অতিক্রম করছে তখন হচ্ছে প্লাস, ডিস্টেন্সটা একই থাকছে। এই সময়টা কত লেগেছে আমাদের, 36 সেকেন্ড। ঠিক আছে, 36 সেকেন্ড লেগেছে এই ক্ষেত্রে। তাহলে এটাকে আমরা দিলাম কি 2 নম্বর, বুঝতে পেরেছো? এবারে দেখো আমরা নেক্সট পেজে যাই। এবার দেখো 2/1 বা 1/2 করে পাই, যে কোনো একটা করব। 2/1 করে পাই। ঠিক আছে, কি পাবো দেখো, 2 নম্বর কি ছিল, যে এক্স প্লাস ওয়াই বাই 22.5 প্লাস ভি অফ বি বাই 1 নম্বর কি ছিল, এক্স প্লাস ওয়াই বাই 22.5 মাইনাস ভি অফ বি সমান এটা কত ছিল, না এটা ছিল 2 নম্বরটা ছিল কত 36, 1 নম্বরটা ছিল 72।
ওকে, এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই কেটে যাবে, আর 22.5টা উপরে উঠে যাবে, এই 22.5টা এটা নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে 22.5 মাইনাস ভি অফ বি বাই 22.5 প্লাস ভি অফ বি সমান হচ্ছে কত, 1/2। ঠিক আছে, এবার দেখো 2 দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে 45 মাইনাস 2 অফ ভিবি সমান হচ্ছে 22.5 প্লাস ভি অফ বি। তাহলে দেখো 45 মাইনাস 22.5 সমান হচ্ছে 3 অফ ভিবি। ঠিক আছে, তাহলে ভিবি কত হবে দেখো, ভিবি হবে 22.5 বাই 3 সমান 3 7 21 হবে 3 5 15, অর্থাৎ 7.5 মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাবে আমাদের দ্বিতীয় ট্রেনের গতিবেগ। ঠিক আছে, অতএব দ্বিতীয় ট্রেনটির বেগ সমান হচ্ছে কত না 7.5 মিটার পার সেকেন্ড। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের চেয়েছে কি, চেয়েছে যে যদি দ্বিতীয় ট্রেনটার দূরত্ব মানে দৈর্ঘ্য 600 মিটার হয়, তাহলে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য কত। ঠিক আছে, এখন দেখো আমরা এই 1 নম্বর সমীকরণে মানটা বসাবো। এবার এখন কি বলেছে যে ওয়াই সমান হচ্ছে 600 মিটার, আর আমরা ভিবি কত পেয়ে গেছি, 7.5 মিটার পার সেকেন্ড। 1 নম্বর সমীকরণে 1 নম্বরে মান বসিয়ে পাই। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ কি ছিল না 22 এক্স প্লাস ওয়াই বাই 22.5 মাইনাস ভিবি সমান হচ্ছে 72। তাহলে এক্স প্লাস 600 বাই 22.5 মাইনাস 7.5 সমান হচ্ছে 72। এখান থেকে এক্স এর মান যদি বের করে ফেলতে পারি তাহলেই আমরা প্রথম ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব। তো দেখো এক্স প্লাস 600 সমান হচ্ছে 72 ইন্টু 22.5 মাইনাস 7.5 করলে হয় 15। তাহলে এটা কত হবে দেখো, 15 2 30 শূন্য, হাতে থাকে 3, 15 সাথে 105, 105 আর 3 হয় 108 মাইনাস 600 সমান হচ্ছে 480 মিটার। ঠিক আছে, অতএব প্রথম ট্রেনটির দৈর্ঘ্য সমান হচ্ছে কত না 480 মিটার। ওকে, নেক্সট দেখো, two trains A and B having the length 195 meter and 165 meter respectively are running in the same direction on parallel lines. If the speed of A and B be 77 km per hour and 85 km per hour respectively, then what will be the time taken by them to cross each other? অর্থাৎ দুটি ট্রেন এ এবং বি যথাক্রমে 195 মিটার এবং 165 মিটার দৈর্ঘ্যের একই দিকে সমান্তরাল রেখায় চলেছে। যদি এ এবং বি এর গতি 77 কিমি পার আওয়ার এবং 85 কিমি পার আওয়ার হয়, তাহলে এদেরকে একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে। একদম সহজ অঙ্ক। দেখো ট্রেন দুটির মোট দৈর্ঘ্য সমান কত, 195 মিটার প্লাস 165 মিটার। ঠিক আছে, তাহলে কত হবে, 5 4 5 10 শূন্য, হাতে থাকে 1, 9 6 15 1 16 6, হাতে থাকে 1, 1 2 আর 1 3, 360 মিটার। এটা হচ্ছে মোট দৈর্ঘ্য।
এবার দেখো গতিবেগ। এ ট্রেনটির গতিবেগ। আচ্ছা, গতিবেগটা আমরা প্রথমে মিটার পার সেকেন্ড করব না, পরে করব। ঠিক আছে, একবারে করে নেব, তাহলে বারবার করতে হবে না এটা। যেহেতু ট্রেন দুটি ইফ দ্য স্পিড অফ, এটা কি বলছে, সেম ডিরেকশন, রানিং সেম ডিরেকশনে চলছে। ঠিক আছে, রানিং ইন সেম ডিরেকশন, একই দিকে। এগুলো হচ্ছে কি পয়েন্ট, একই দিকে। যেহেতু ট্রেন দুটি একই দিকে চলছে, এখন আপেক্ষিক গতিবেগ সমান কত? যেহেতু একই দিকে চলছে, বেগগুলো বিয়োগ হবে, তাহলে 85 কিমি/আওয়ার মাইনাস 77 কিলোমিটার/আওয়ার সমান হচ্ছে, দেখো, 8 কিমি/আওয়ার। এবারে এই 8 কিমি/আওয়ারটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নেব। তাহলে 8 ইন্টু 5-এর 18, 2-4-এ 8, 2-9-18, 4-5-এ 29 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এবার কি বলেছে দেখো, যে যদি দুটো ট্রেন একই দিকে পরস্পরকে অতিক্রম করে তাহলে কত সময় লাগবে। তোমরা দেখেছো যে ভি সমান হচ্ছে ডি/টি, তাহলে টি সমান নিশ্চয়ই ডি/ভি। আমরা ডি জানি 360 মিটার পেয়ে গেছি, ভি পেয়ে গেছি 29 মিটার পার সেকেন্ড। এবার লিখে দেবো, অতএব তাদের পরস্পরকে অতিক্রম করতে সময় লাগবে সমান কত, দেখো, ডি/ভি, অর্থাৎ 360/29, তাহলে 360/20 ইন্টু 9 সেকেন্ড। ঠিক আছে, এখানে সেকেন্ড দিয়ে বের করতে বলেছে, তাহলে দেখো 2×36 অর্থাৎ 18, 18×10 180, 9×18 162 সেকেন্ড। ঠিক আছে, 9×8 = 72, হাতে থেকে 7, 9×9 = 16, 162 সেকেন্ড। এটা হচ্ছে তাদের পরস্পরকে অতিক্রম করতে সময় লাগবে। নেক্সট দেখো, এ বোট ক্যান ট্রাভেল 60 কিমি ডাউন স্ট্রিম ইন 4 আওয়ার্স, আর ইফ দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ 13 কিমি/আওয়ার, দেন ইন হোয়াট টাইম উইল ইট কভার 30 কিমি আপস্ট্রিম। দেখো লিখব, মনে করি নৌকার বেগ সমান কি না ভি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, নৌকার বেগ হচ্ছে ভি মিটার পার সেকেন্ড। জলের বেগ এবং জলের বেগ বা স্রোতের বেগ লিখতে পারো, সেটা হচ্ছে ইউ মিটার পার সেকেন্ড। তাহলে স্রোতের দিকে এই যে নৌকার বেগ, এটা হচ্ছে স্থির জলে। ঠিক আছে, এটা হচ্ছে স্থির জলে, স্থির জলে নৌকার বেগ ভি মিটার পার সেকেন্ড ধরেছি। তাহলে স্রোতের দিকে নৌকার বেগ কত হবে, ভি প্লাস ইউ মিটার পার সেকেন্ড, অর্থাৎ স্রোতের বেগ যেদিকে সেদিকেই নৌকার বেগ, তাহলে হলো ভি প্লাস ইউ মিটার পার সেকেন্ড।
এবং স্রোতের বিপরীতে নৌকার বেগ কত হবে? স্রোতের বিপরীতে মানে স্রোতের বেগটাকে মাইনাস করে যেতে হবে, অর্থাৎ ভি মাইনাস ইউ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে স্রোতের বিপরীতে। এবার দেখো অঙ্কে কি বলেছে যে এ বোট ক্যান ট্রাভেল 60 কিমি ডাউন স্ট্রিম ইন 4 আওয়ার্স, অর্থাৎ স্রোতের দিকে যেতে পারে 60 কিমি 4 ঘন্টায়। এখন নৌকাটি স্রোতের দিকে 4 ঘন্টায় যায় সমান হচ্ছে কত না 60 কিমি। তাহলে 1 ঘন্টায় যায় কত? 60/4 কিলোমিটার সমান হচ্ছে 15 কিলোমিটার। ঠিক আছে, অর্থাৎ স্রোতের দিকে নৌকার বেগ সমান হচ্ছে 15 কিমি পার ঘন্টা। স্রোতের দিকে নৌকার বেগ, তাহলে এটাই নিশ্চয়ই ভি প্লাস ইউ। ঠিক আছে, এটাই হচ্ছে ভি প্লাস ইউ, স্রোতের দিকে নৌকার বেগ ধরেছি। এবার দেখো এখানে কি বলেছে যে ইফ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার ইজ 13 কিমি পার আওয়ার, অর্থাৎ এখন ইফ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, অর্থাৎ যেটা আমরা ধরেছি যে ভি, এখন ভি সমান কত না 13 কিমি পার আওয়ার। এটা হচ্ছে এখানে বলা আছে স্রোতের দিকে নৌকার বেগ। এবার বলছে তাহলে ডাউন স্ট্রিমে বা আপ স্ট্রিমে দেন ইন হোয়াট টাইম উইল ইট কভার 30 কিমি আপ স্ট্রিম। ঠিক আছে, এখন স্রোতের বিপরীতে নৌকার বেগ সমান কত? ভি মাইনাস ইউ, তার মানে 13 মাইনাস ইউ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে স্রোতের বিপরীতে। এবার এখান থেকে দেখো আমরা কি পেয়েছি যে ভি প্লাস ইউ সমান হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, এবং ভিটা কত পেয়েছি না 13, 13 প্লাস ইউ সমান হচ্ছে 15, বা ইউ সমান কত 15 মাইনাস 13 সমান কত 2। ঠিক আছে, 2 কিমি পার আওয়ার। তাহলে নৌকার বেগ দেখো এখানে আমরা কত পাবো যে 13 মাইনাস 2 মিটার পার কিলোমিটার পার আওয়ার হবে, এটা কিলোমিটার পার আওয়ার সমান কত হবে 11 কিমি পার আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে স্রোতের বিপরীতে নৌকার বেগ। আচ্ছা, এটা তো ভুল হলো নাকি? স্রোতের বিপরীতে নৌকার বেগ 13 মাইনাস, আচ্ছা দাঁড়াও, স্রোতের দিকে নৌকার বেগ হচ্ছে 15 কিমি পার আওয়ার, অর্থাৎ ভি প্লাস ইউ হচ্ছে 15। আচ্ছা, হ্যাঁ, স্রোতের দিকে নৌকার বেগ তো 15 হয়েছে, আর স্রোতের বিপরীতে হয়েছে 11 কিমি পার আওয়ার। এবার দেখো, আচ্ছা এখানেই করি। তাহলে স্রোতের বিপরীতে আমরা পেলাম নৌকার বেগ হচ্ছে 11 কিমি পার আওয়ার, অর্থাৎ 11 কিলোমিটার স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীতে 11 কিমি যায় সমান 1 ঘন্টায়, 1 ঘন্টায় 1 কিমি যায় 1/11 ঘন্টায়, 30 কিলোমিটার যায় সমান হচ্ছে দেখো
1/11 ইন্টু 30 ঘন্টায়, ঠিক আছে, অর্থাৎ 30/11 এই ঘন্টায় সমান হচ্ছে 11 2 22, 8, 2 পূর্ণ 8 11 ঘন্টায়। এটা হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো, two numbers are in the ratio of 7:11 if their HCF অর্থাৎ গসাগু 28 হয়, তাহলে তাদের ডিফারেন্স কত ওই দুটো নাম্বারের, ঠিক আছে। দেখো, মনে করি একটি সংখ্যা সমান হচ্ছে 7x, অতএব অপরটি সমান কত, 11x। এবার দেখো এই দুটো সংখ্যা 7x এবং 11x এর মধ্যে কমন কি, কমন আছে x, তাহলে এটাই হয়ে যাবে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। অতএব গসাগু সমান হচ্ছে x। বুঝতে পেরেছো? গসাগু হচ্ছে x। আর লসাগু কত হবে এই দুটো সংখ্যার? লসাগু হবে, লসাগু সমান হচ্ছে 7 ইন্টু 11 ইন্টু এক্স, এটাই হয়ে যাবে লসাগু। আমরা জানি লসাগু গণিত গসাগু সমান হচ্ছে কি না, সংখ্যা দুটোর গুণফল, অর্থাৎ প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা, বা এটা শর্তে আমরা কি লিখতে পারি, দেখো 7x ইন্টু 11x, আচ্ছা এখানে হ্যাঁ 7 ইন্টু 11 ইন্টু এক্সই হবে ক্ষেত্রে, কারণ এক্সটা কমন হচ্ছে। তাহলে 7x, দেখো লসাগুর ক্ষেত্রে আমরা কি লিখবো, 7 ইন্টু 11 ইন্টু এক্স, আর গসাগু হচ্ছে কত, এক্স সমান হচ্ছে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ 7x ইন্টু 11x। আচ্ছা এটা তো হবে না, দাঁড়াও, আমাদের তো গসাগুটা আমরা পেয়েই গেছি অলরেডি। তাহলে দেখো শর্তে x সমান কি 28, এবারে কি বলেছে তাদের ডিফারেন্স, তাহলে এই সংখ্যা দুটোর যে, আচ্ছা আমাদের লসাগুটা বের করারও কোনো দরকার নেই, তাই এটাও মুছে নিলাম। এখানে লিখলাম সংখ্যা দুটির পার্থক্য, পার্থক্য কত না 11x মাইনাস 7x সমান হচ্ছে 4x, শর্তে 4x সমান হচ্ছে 28 ইন্টু 4, ঠিক আছে, শর্তে x সমান হবে 28, তাহলে 4x সমান হচ্ছে 28 ইন্টু 4, তাহলে x সমান হচ্ছে 28, ঠিক আছে। x সমান তো 28 আমরা পেয়েছি, অর্থাৎ আমাদের বের করতে হবে এক্ষেত্রে এটা হবে শর্তে 4x সমান হচ্ছে 28 ইন্টু 4 সমান 4 হচ্ছে 32 এর 2, হাতে থেকে 3, 4 2 8 আর 3 11, 112। অতএব সংখ্যা দুটির পার্থক্য
সমান হচ্ছে 112। ঠিক আছে, তাহলে দেখো আমরা 10টা অঙ্কের এই প্র্যাকটিস সেটটি কমপ্লিট করলাম। নেক্সট আরও অনেক প্র্যাকটিস সেট আসবে। ভিডিও সংক্রান্ত বা অঙ্ক সংক্রান্ত কিছু সাহায্য বা কিছু সাজেশন যদি থাকে, তোমরা এই যে কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ করবে, এখানে এই সংক্রান্ত সমস্ত প্রশ্ন বা তোমাদের যদি কোনো প্রশ্নে কিছু ডাউট থেকে থাকে সেই ডাউটও তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে পারো। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই ডাউট সলভ করে দেওয়ার। প্র্যাকটিস করতে থাকো অঙ্কগুলো, আশা করি তোমরা অনেক উপকার পাবে এবং এই সংক্রান্ত কোনো সাজেশন কি করলে আরও ভালো হতে পারে তোমাদের বুঝতে, সেগুলো তোমরা অবশ্যই জানিও। যদি তোমরা চাও এই সমস্ত প্র্যাকটিস সেটগুলোর একটি পিডিএফ নিতে, সেক্ষেত্রেও তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা পিং করবে, আমরা অবশ্যই তোমাদেরকে সেই পিডিএফ প্রোভাইড করব। থ্যাংক ইউ, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।